Namo tassa bhagavate arahato samma sambuddhassa. Namo tassa bhagavate arahato samma sambuddhassa. Namo tassa bhagavate arahato samma sambuddhassa. সেই ভগবান অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। দ্বিতীয়বারও অনুরূপভাবে সেই ভগবান অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। তৃতীয়বারও অনুরূপভাবে সেই ভগবান অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। সমগ্র পৃথিবীতে সমস্ত সম্প্রদায়ের নারী পুরুষ এবং মনুষ্য জাতি ব্যতীত অন্যান্য যে প্রাণী রয়েছে, দৃশ্য অদৃশ্য, কায়া সম্পন্ন, কায়াবিহীন, চক্ষু সম্পন্ন, চক্ষুবিহীন, পদ সম্পন্ন, পদবিহীন, দ্বিপদ, চতুষ্পদ, বহুপদ, যারা জন্মগ্রহণ করেছে, যারা জন্মগ্রহণ করেনি, এখনো মাতৃগর্ভে রয়েছে, যারা অতি ক্ষুদ্রাণু ক্ষুদ্র, ছোট, মাঝারি, বৃহৎ, সমস্ত প্রাণীগণ, সমস্ত আর্য অনার্য, দেব নাগ যক্ষ ভূত প্রেত মনুষ্য অমনুষ্যগণ, প্রেত পিশাচ এবং নারকীয় প্রাণীগণ সকলেই শত্রু মুক্ত হোক, বিপদ মুক্ত হোক, রোগ মুক্ত হোক, সকলেই সুখী হোক, সবার জন্যে এরূপ মঙ্গল কামনা করছি। আজকে আপনারা যারা সশরীরে এখানে উপস্থিত রয়েছেন এবং যারা স্বদেশ এবং বিদেশে সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছেন, আপনারা অনেকেই হয়তো চিন্তা করছেন
আজকে কি নিয়ে আলোচনা করা হবে অনেকেই হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন। আজকে মূলত আলোচনা দীর্ঘও করব না এবং মূল আলোচনায় যাওয়ার আগে প্রারম্ভিক কিছু কথা বলবো। আজকে আলোচনার মূল বিষয়বস্তু বা আলোচনার বিষয় সমস্ত কিছু জেনেও শেষ রক্ষা হলো না। তা আপনাদের প্রশ্ন আসতে পারে, এটা কি জিনিস যা সমস্ত কিছু জেনেও শেষ রক্ষা হলো না, শেষ রক্ষা করা গেল না? কি এটা এমন? তাতে আপনার কিছুক্ষণ পর করে যাব। তো মূল বিষয়বস্তুতে যাওয়ার পূর্বে আপনাদের বাহ্যিক সেই ব্যাপারে কিছুটা আলোচনা করা যাক। যেমন ধরুন, একজন মানুষ সারা বছর ক্লাসে প্রেজেন্ট থাকে, প্রায় রেগুলার থাকে, এরকম আছে না? আছে না? তো রেগুলার ক্লাসে প্রেজেন্ট থাকে, তো বার্ষিক পরীক্ষা অবশেষে দিতে হয় না? অ্যানুয়াল এক্সাম দিতে হয়। তো অ্যানুয়াল এক্সাম যখন দিতে হবে তাকে তো পরীক্ষার হলে বসতেই হবে, ঠিক না? ক ঘন্টা? 3 ঘন্টা না? 3 ঘন্টা। সারা বছর ক্লাস করলো, ক্লাসে যেমন যেমন পাঠদান হতো তেমন তেমন করে সেও শিক্ষা করত, উপস্থিতিও আছে, এবং সেখানে যেমন যেমন করে বাড়ির কাজ দেওয়া হতো ঠিক তেমন তেমন করে সেগুলোও সে রেডি করে দিত। আছে না এরকম? কিন্তু অ্যানুয়াল এক্সাম 3 ঘন্টার মধ্যে যদি সেই অকৃতকার্য হয়, সেটাকে কি বলে? সারা বছর সব কিছু করেও শেষ রক্ষা হলো কি? হয়নি। মূল যাওয়ার আগে জাস্ট প্রাইমারি কিছু ধারণা দিচ্ছে আপনাদেরকে। এখন বুঝতে পেরেছেন না? তাহলে ও তো প্রত্যেক দিন ক্লাসে পড়া দিত, ঠিক না? এখন অ্যানুয়ালে কি হলো? শেষ রক্ষা করতে পেরেছি কি? না, পারেনি। তো তাহলে এতদিনের ভালো এগুলো আর কোনো কাজে আসলো? আসেনি। এবার সাঁতার দেখেছেন? সাঁতার যখন ফাইনাল খেলা হয়, দেখেছেন? সাঁতার একদম লাস্টে একটা ওই থাকে না, একটা ওই ফিতা টাইপের দড়ি টাইপের একটা থাকে না লাস্ট? তো একজন সবাইকে অতিক্রম করে, ধরুন একসাথে তো সবাই
এখান থেকে স্টার্ট দিয়েছে, ঠিক না? এখান থেকে সাঁতার শুরু করেছে একজন, সে খুব হস্তপদ চালিয়ে সবাইকে অতিক্রম করে অনেক দূর এগিয়ে গেছে, এরকম আছে না? কিন্তু লাস্ট ইয়াতে এরকম একটা সুতা একটা তাকে থাকে না, লাস্ট, হ্যাঁ একটা সুতা থাকে। তো সবাইকে অতিক্রম করে যে অনেক দূর এগিয়ে গেছে, সে এখানে এসে বাড়িয়ে খুশি এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু অপরেরা খুব দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে, আর প্রথমে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে একজন, মানে এখানে একদম, এটা হাত টানলে এটা কিন্তু শুতে পারে, কিন্তু সে শুয়নি, ধরেনি। কিন্তু সাঁতারের নিয়ম হচ্ছে এসে এটা ধরে ফেলতে হবে, ঠিক না? কিন্তু সেই আগে এসে এটা ধরে না, ধরে খুশি মনে বসে রয়েছে। কিন্তু পরে এসে আরেকজন দৌড়ে এসে তাড়াতাড়ি এসে সাঁতার দিয়ে এসে হস্তপদ চালিয়ে, ও তো খুশি, আমি আজ আগে এসে গেছি, সবাই দেখেছে। কিন্তু আরেকজন এসে ফক করে এটা ধরে ফেলেছে। এখন বিজয়ী কাকে ঘোষণা করবেন? আর যে আগে এসে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, তাহলে যে সব জানিও তো শেষ রক্ষা করতে পারলো না সে, ঠিক না? ঠিক, এই যে সব জানিও সব রক্ষা করতে শেষ রক্ষা হলো না। তাই সেখানে যাওয়ার আগে এগুলো প্রাইমারি কিছু কথা বলছি, প্রাইমারি কিছু কথা। এই কিশোর কিশোরী পরিষদ বুঝতে পারছেন? শেষ রক্ষা, আপনাদেরও কি এরকম হচ্ছে নাকি? মানে তো এই যে ধরুন আপনার শেষ রক্ষা, আপনার এমনি একটা লোকমুখে প্রবাদ বাক্য প্রচলিত আছে, যেটা বাস্তবও বটে, সত্যও বটে। সব ক্ষেত্রে না হোক, অনেক ক্ষেত্রে এটা সত্য, এটা বাস্তব। শেষ ভালো যার সব ভালো তার, ঠিক না? আছে না এরকম? আছে। তো এখানে দেখুন, এই বিশ্বজগতের মধ্যে কালে কালে যুগে যুগে অনেক মহাপুরুষের আবির্ভাব হয়েছিল, হয়নি? হয়েছিল। তারা নিজ নিজ অভিজ্ঞতা মানুষের জন্যে ওনারা ব্যক্ত করেছেন, এরকম না? ব্যক্ত করেছেন না? কিন্তু প্রত্যেকের মেধা, প্রত্যেকের চিন্তা ভাবনা, প্রত্যেকের উপলব্ধি এক নয় বিদায়। প্রত্যেকের মেধা, বিবেচনার শক্তি, তাদের উপলব্ধ সত্য এক নয় বিদায়। বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মধ্যেও দেখা যায় ভিন্ন 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 দৃষ্টিভঙ্গি, ঠিক না? বাস্তব ক্ষেত্রে যারা প্রয়োগ করেছিল, অ্যাপ্লাই করার ক্ষেত্রে, সেখানে ভিন্ন 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 দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে। কেন? চিন্তা ভাবনার কারণে তাদের যেই যেমন করে বুঝতে পেরেছে। তো যেমন ধরুন, প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর নার্সারি কেজি স্কুলের শিক্ষক, সবাই তো শিক্ষক বটে, ঠিক না? কি বলেন? সবাই শিক্ষক হতে পারে, সবার কি চিন্তা ভাবনা এক হবে? সবার মেধাশক্তি
ঠিক এই বিশ্বজগতের মধ্যে ধর্মগুরুদের ক্ষেত্রেই ঠিক এরকম কিছু কিছু দেখা যাচ্ছে। শিক্ষক বটে, কিন্তু চিন্তা ভাবনার কারণে বাস্তব ক্ষেত্রে যা ওনারা সবার কল্যাণের জন্য যা উপদেশ দিয়ে গেছেন, সেখানেও কোনো কোনো ক্ষেত্রে সবার মতাদর্শ এক হচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে হলেও অনেক ক্ষেত্রে হচ্ছে না। তো আজকে এখানে বিশেষ করে আমি কিছু রূপক ধর্মী উপমার মাধ্যমে ২৫০০ বছর পূর্বে মহামানব গৌতম বুদ্ধ উনি মানুষকে দুঃখ থেকে মুক্তির জন্য উনি যা বলেছেন, আমি কেবল আজকে আলোচনার বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে তাই আলোচনা করব, রূপক ধর্মী উপমার মাধ্যমে। তা আপনাদেরকে বোঝানোর জন্যই চেষ্টা করব। আপনারা এখান থেকে আপনাদের বুঝতে হবে যে ভান্তে এখানে কি বোঝাতে চাইছে। আপনার এই জগতের মধ্যে অনেক মানুষ দেখা যায়, সাধু সজ্জন, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, এই সম্প্রদায় বলুন কিংবা ওই সম্প্রদায় বলুন, প্রত্যেক ক্ষেত্রে প্রায় জায়গায় এরূপ দেখা যায়। কীরকম? হিন্দিতে একটা কথা আছে, হাম কিসি সে কম নেই, ঠিক না? তো এই মানুষের যে ধারণা, আমি কি তোমার সাথে খুব কম জানি, ঠিক না, বরং বেশি জানি, এই সব জানতা মানুষকে আর কোনো কিছু শেখানো যাবে না, যাবে? সব জানতা। এখন বুঝতে পারছেন ওই যে হেডিংটা দেওয়া হয়েছে, সব জানতা মানুষ, কিন্তু সে জানে না যে সে কত বড় মূর্খ। যারা এটাও জানে, ওইটাও জানে, এটাও জানে, সেটাও জানে, কিন্তু কোনো সময় বলবে না যে এই ব্যাপারে আমার অভিজ্ঞতা নেই, তাই তারা কোনোদিন জ্ঞানী হতে পারে না। যারা সব কিছু জানার ভান করে থাকে এবং সব কিছুতেই জেনে জেনে বলে, জানি বলেই অভিমত ব্যক্ত করে, এটা জিজ্ঞেস করলেও বলে জানি, ওটা জিজ্ঞেস করলেও তখন উত্তর দেয় সেটাও জানি, কিন্তু তাকে ব্যাখ্যা করতে বললে সেই ব্যাখ্যা করতে পারে না, যথাযথ তুলে ধরতে পারে না, কিন্তু সব জানার অভিনয় করে, ভান করে। তাই যেই মানুষটা সব জানে, শিকার কোনো ইচ্ছা নেই, আগ্রহ নেই, সেই মানুষটা কোনোদিন জীবনে জ্ঞানী হতে পারে না। সেই জ্ঞান আহরণ করতে পারে না, কেন? তার জানার কৌতূহল নেই। সেই সব ক্ষেত্রে বড় হওয়ার জন্য চায়, এটাও জানি ওটা জানি, সব ক্ষেত্রে মানে তাকে কিছু না একটু বলতে হবে। সেই মুখটা এমন ব্যাঙের মতো, সব ক্ষেত্রেই তাকে শব্দ করতে হবে, জানি বলে প্রকাশ করতে হবে। এমন মানুষের তো অভাব নেই না, বেশি আছে এরকম, ঠিক না? তারা কোনোদিন জ্ঞানী হতে পারে না, এবং তারা কত বড় মূর্খ তারা নিজেরাও জানে না। কিন্তু যারা অনেক কিছু জেনেও না জানার মতো ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, ধনী গরিব, সবার কাছ থেকে গ্রহণ করার জন্যই প্রস্তুত থাকে, সেই মহাজ্ঞানী হতে পারে। তাই বুঝতে পেরেছেন? তাহলে অনেক কিছু জেনেও যারা না জানার মতো বহুজনের কাছ থেকে, ছোট বড় অনেকের কাছ থেকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে, জেনেও অহংকার নেই, নিরহংকারী, নিরভিমানী, তারা মহাজ্ঞানী হতে পারে। তাদের জ্ঞানের পরিমাপ করা অসম্ভব ব্যাপার, সম্ভব নয়। তো আমি
যার কারণে আমি সময়ের কথা আমি বলছি না, অধিকাংশ মানুষ শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব তাদের জ্ঞান আমি পরিমাপ করে দেখেছি 1.5 হাত কেবল। আপনারা বলতে পারেন এটা কীরকম কথা? 1.5 হাত আমি মেপে দেখেছি। আপনারা বলতে পারেন এটা কোন যন্ত্র দিয়ে আপনি মেপেছেন? তো এই যে বুদ্ধের যে শিক্ষা, এটা উপলব্ধি করা যাচ্ছে না এই কারণে, কারণ জ্ঞানের পরিধি 1.5 হাত কেবল। বলতে পারেন এটা বানতে কীরকম পরিমাপ, কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়েছে যে মানসিক জ্ঞান 1.5 হাত? আমি সবার কথা বলছি না, কিন্তু আমি অধিকাংশ মানুষের কথা বলছি। এবং বিশেষ করে বুদ্ধের সদ্ধর্ম অনুকরণ অনুশীলন করার জন্য যে বৌদ্ধরা গৃহী এবং ভিক্ষু, আমি সবার কথা বলবো না, অধিকাংশ গৃহস্থ এবং সন্ন্যাসী সাধু সেখানে জ্ঞানের স্বল্পতার অভাবে বুদ্ধের এই শিক্ষা বুঝতে পারছে না। তাই আমি চিন্তা করে দেখলাম 1.5 হাত যেহেতু জ্ঞান, বুদ্ধের ধর্ম কি করে পরিমাপ করা সম্ভব হবে যাদের জ্ঞানই 1.5 হাত? তো বলতে পারেন এটা কীরকম পরিমাপ, কীরকম মেজারমেন্ট? এটা ধরুন ভাত তৈরি করার হাঁড়ি ফাতিল আছে না? আছে না? ভাত তৈরি করার এবং তরকারি রান্না করার একটা হাঁড়ি ফাতিল আছে না? ভাতের পাত্র আর তরকারির পাত্র আছে না? তো ভাতের পাত্র আর তরকারির পাত্রে ভাত হয়েছে কিনা, সাধারণত বাড়ির বৌজিরা ভাত হয়েছে কিনা তরকারি হয়েছে কিনা একটু গেটে দেখার জন্য একটা 1 হাত 1.5 হাতের একটা কাঠি ব্যবহার করে না? করে না? হ্যাঁ, তো 1 হাত 1.5 হাতের একটা কাঠি ব্যবহার করে। আচ্ছা, 1 হাত 1.5 হাতের কাঠিটা দিয়ে যেটাতে যেই হাঁড়িতে ভাত পাক করা হচ্ছে, যেই হাঁড়িতে যেই পাত্রে তরকারি তৈরি করা হচ্ছে, রান্না করা হচ্ছে, এই 1.5 হাতের কাঠি দিয়ে কাঠিটা কি 3 হাত হয় না হাত 1.5 হাত হয়? হাত 1.5 হাত, ঠিক না? হাত 1.5 হাত কাঠি দিয়ে যেটাতে ভাত রান্না করা হচ্ছে, তরকারি রান্না করা হচ্ছে, সেটার তলানি কি নাগাল পাওয়া যাবে না যাবে না? যাবে, ঠিক না? ইচ্ছে করলে 1.5 হাত কাঠি দিয়ে সেটার একদম তলানি ঠিক নাগাল পাওয়া যাবে না? ঠিক না? যাবে। তো এই 1.5 হাতের কাঠি দিয়ে এই হাঁড়ির তলানি নাগাল পাওয়া গেছে, যায়নি? সেই মানুষটা যদি মনে করে আমি এটা দিয়ে সাগরের তলাও পরিমাপ করতে পারবো, তার মূর্খতা নয় কি? সেই এটা তলা নাগাল পাই বলে সেই যদি মনে করে আমি গভীর সাগরের তলাও আমি নাগাল পাবো এটা দিয়ে, এটা কি সম্ভব? অসম্ভব। এই কাঠি যদি মনে করে আমি সাগরের তলাও মাপতে পারবো, আমি তো এটার তলা পেয়েছি, ঠিক না? এটা অসম্ভব ব্যাপার। তাই 1.5 হাতের কাঠি দিয়ে কেবল ভাতের হাঁড়ি এবং তরকারি রান্নার পাত্র সেটার তলানি নাগাল পাওয়া যায়। সেটা মহাসাগরের তলানি নাগাল পাওয়া অসম্ভব ব্যাপার। কাঠি দিয়ে যাওয়া যাবে? একটু করে ডুবেই 1.5 হাত হয়ে যাচ্ছে। তাহলে এটা তো মহাসাগর তো খুব গভীর, তাই না? মহাসাগরের তলা খুঁজে পাওয়া এই কাঠি দিয়ে সম্ভব কি? তাই এখন যা দেখছি বুদ্ধের সদ্ধর্ম যারা অনুকরণ করছে, বিশেষ করে বৌদ্ধরা, আমি বাকিদের কথা বলবো না, যেখানে বৌদ্ধরা যদি বুদ্ধের সদ্ধর্ম বুঝতে না পারে সেখানে অন্যরা কি করে বুঝবে? এটা সম্ভব? তো এবার বৌদ্ধদের কথা বলছি, সাধু সন্ত এবং গৃহস্থ। এই যে 1.5 হাত জ্ঞান অধিকাংশ
প্রবর্জিত অধিকাংশ গৃহস্থ তাদের এই জ্ঞান দেওয়ার হাত, সেখানে শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব আমি যা দেখছি, ফলত বুদ্ধমা বুঝতে পারছে না প্রজ্ঞার অপরিপক্কতা, প্রজ্ঞার স্বল্পতা। তাই নানান মন্তব্য, নানান কমেন্টস দেখা যায়। কেন ওরা পরিমাপ করতে পারছে না? তাই দেড় হাতের কাঠি দিয়ে ভাতের হাঁড়ি আর তরকারির হাঁড়ি তার তলা নিয়ে নাগাল পাওয়া যায়, মহাসাগরের তলা নিয়ে নাগাল পাওয়া যায় না। তাই এই দেড় হাতের সমান কাঠি দিয়ে, কাঠির সমান খুব ভাষা জ্ঞান, স্বল্প জ্ঞান দিয়ে, পুঁথিগত জ্ঞান দিয়ে, স্বল্প জীবিকা নির্বাহ করার সার্টিফিকেট ডিগ্রি দিয়ে বৌদ্ধ ধর্মের, বুদ্ধিস্ট ফিলোসফি, বৌদ্ধ দর্শন, বুদ্ধের আর্য অষ্টাঙ্গিক মার্গ, পতিত্ব সমুৎপাদ নীতি, কজ অ্যান্ড এফেক্ট, বুদ্ধের এই দ্বাদশ নিদান, এগুলো উপলব্ধি করা অসম্ভব ব্যাপার, ঠিক না? এই অসম্ভব ব্যাপার। কে হয়েছে তাতে ডক্টরেট ডিগ্রি নিয়েছে, বোঝা যাবে না। এ কারণে বলছি, জ্ঞানের গভীরতা কেবল দেড় হাত হওয়াতে বৌদ্ধ ধর্ম বুঝতে পারছে না। বৌদ্ধ ধর্ম বুঝতে গেলে অসীম জ্ঞান লাগবে। বৌদ্ধ ধর্ম এত গভীর, বুদ্ধের শিক্ষা এত তাত্ত্বিক বিষয়, কি করে স্বল্প জ্ঞান দিয়ে এটা উপলব্ধি করা যাবে? তাই আপনার কত অহংকার মানুষের মধ্যে, ঠিক না? কত অহংকার, তাই না? কত অহংকার, কিন্তু আপনার পরিণতি, অহংকারী মানুষ, ধনের অহংকার, শিক্ষার অহংকার, ঠিক না? রূপের অহংকার, জনবলের অহংকার, ক্ষমতার অহংকার। কেন এগুলো করা হচ্ছে? কেবল অহংকার, বিল্ডিংয়ের অহংকার, রূপের অহংকার, অর্থের অহংকার, পদের অহংকার, ঠিক না? তো এই অহংকারের মধ্যে মূর্খতা লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে? মূর্খতা, ঠিক না? এই অহংকারী মানুষ জানে না সে কত বড় মূর্খ। দেখুন, জ্ঞান লাভের জন্য শিক্ষা অতি আবশ্যক। জ্ঞান লাভের জন্য যত প্রকার উপকরণ দরকার, তার মধ্যে প্রথম উপকরণ শিক্ষা। আমি সেটাকে অবশ্যই সম্মান করি, কিন্তু আপনাদের এটা বলতে চাইছি, শিক্ষিত মানুষ মাত্রই জ্ঞানী নয়, তারা ডিগ্রিধারী। শিক্ষিত হয়েছে বলে জ্ঞানী হবে এমন কোনো কথা নেই। সেই শিক্ষিত যত বড়ই হোক, শিক্ষিত মানুষ মাত্রই জ্ঞানী নয়। তো এই যে অহংকার, তো সেখানে সবার জন্যে 2500 বছর পূর্বে বুদ্ধের যে শিক্ষা মানুষের কল্যাণের জন্যে, উনি দীর্ঘ 45 বছর ব্যাপী প্রচার করেছেন। যদি বুদ্ধের জীবনী পর্যালোচনা করা হয়, কেউ যদি বুদ্ধের এই শিক্ষাকে জীবনে গ্রহণ করে, তার প্রথম কর্তব্য হবে চিত্ত পিউরিফাই করা। চিত্ত, না হলে বুদ্ধের শিক্ষা বোঝা যাবে না। চিত্ত পরিশুদ্ধ করা, মেন্টাল অপারেশন, মেন্টাল ট্রেনিং, যেটা মেডিটেশন, ভাবনা, আপনি সবগুলো করুন। যদি ভাবনা না করা হয়, মেডিটেশন যদি না করা হয়, চিত্তের মলিনতা দূর করা সেটা অসম্ভব ব্যাপার। যেখানে চিত্তের মলিনতা দূর হবে না,
সেখানে কেবল অহংকার বাড়তেই থাকবে, অহংকারের পাহাড়ের উপর পাহাড় হবে। তো এই কারণে এই অহংকারের জাতাকলে পদপিষ্ট হয়ে কত আত্মীয়, কত দরিদ্র, কত অভাবী, তারা কত বিক্ষত হচ্ছে, ঠিক না? ঠিক না? তো এই কারণে আপনার সবার জন্যই বাঁচতে শেখা, যে আমরা সবার জন্য বাঁচব। নিজের সুখের কথা ভুলে গিয়ে অপরের সুখের কথা চিন্তা করব। নিজের দুঃখের কথা ভুলে গিয়ে অপরের দুঃখ বিমোচনের জন্য চেষ্টা করব। যারা এরূপ চিন্তা ভাবনা করে তাদের মহত্ত্বতা পরিমাপ করা অসম্ভব ব্যাপার। তাদের উদারতা পরিমাপ করা অসম্ভব ব্যাপার। এজন্য সবার সুখের জন্যই বাঁচা, সবার কল্যাণের জন্য জীবন ধারণ করা, সবার সুখে সুখী হওয়া, তা না করে নিরন্তর যে মানুষ অহংকার বাড়িয়ে চলেছে, অহংকারের পাহাড়ের উপর পাহাড় তৈরি করে নিজেকে কোন দিকে ঠেলে দিচ্ছে, সেটা আপনাদের একটু করে দেখাবো। যেমন ধরুন, আপনার এই যে সব জানতা, সব জানা, সব জেনে নিজেকে খুব পণ্ডিত মনে করে অপরকে অবজ্ঞা করা, অপরকে হেয় দৃষ্টিতে দর্শন করা, অপরকে ব্যঙ্গ বিদ্রূপ করা, ঠাট্টা উপহাস করা, তুচ্ছ তাচ্ছিল্যভাবে অপরের প্রতি বাক্য ব্যবহার করা, অবজ্ঞা করা, এই যে নিজের মধ্যে সব জানতা ভাব, অহংকার ভাব, পরিণতি কি হচ্ছে সেটা একটু করে দেখুন। সব জানতাদের মধ্যে কি হচ্ছে দেখুন। মনে করুন আপনার কোনো এক সময়, আচ্ছা, সমুদ্রে এই বড় বড় জাহাজ আছে না? আছে না? এক দেশ থেকে আরেক দেশে যায়, এরকম একটা বিশাল বড় জাহাজে, সেই জাহাজে কত কর্মচারী আছে, ঠিক না? ঠিক না? তো একের অধিক নাবিক আছে না? আছে। কত ইঞ্জিনিয়ার আছে না ওখানে? আছে। তো সেখানে, আচ্ছা, জাহাজে সব কি শিক্ষিত কর্মচারী? অশিক্ষিত কর্মচারী নেই? লেবার আছে না? উত্তম। তো সেখানে একজন নিরক্ষর বয়োবৃদ্ধ একজন লেবার হঠাৎ জাহাজের মধ্যে একজন উচ্চশিক্ষিত ব্যক্তির সাথে দেখা হলো জাহাজের মধ্যে। সেই ব্যক্তিটা বাড়ি অহংকারী। উনি একটা ধরুন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আছে না এরকম? আছে। তো ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ওই নদীপথে ভ্রমণে জার্নিতে
ওই জাহাজের একজন বয়োবৃদ্ধ নিরক্ষর এরকম একজন লেবারের সাথে তার দেখা হয়। তো তাকে বিভিন্ন আলাপ সালাপ করতে করতে ওই প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডক্টর প্রফেসর, উনি তো ভারী অহংকার। কেন? উনি ডক্টর হন, প্রফেসর হন বিশ্ববিদ্যালয়ের, ভারী অহংকার। তো উনি তাকে ওই জাহাজের কর্মচারী তাকে ডেকে বললেন, আচ্ছা বুড়া বাবা, একটা কথা জিজ্ঞেস করি। বলছে, কি বলুন? সাপ বলুন, স্যার বলুন, প্রফেসর সাপ বলুন। তো উনি বললেন, আচ্ছা আপনি জিওলজি সম্পর্কে জানেন? কি জিজ্ঞেস করলেন প্রফেসর সাহেব? জিওলজি, সমুদ্রবিদ্যা সম্পর্কে জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, দেখুন অহংকার তার, মানতে মাস্টারি করতে গেছে, মানতে তার অহংকার। তো বুড়া নিরক্ষর জাহাজের ওই কর্মচারী বললেন, সাপ, আমি তো লেখাপড়া জানি না, আমি তো আগেই আপনাকে আলাপ সালাপে বলেছি আমি পড়াশোনা জানি না, আর আপনি আমাকে বলছেন কি জিওলজি, এটা আমি কি করে বুঝবো এটা কি? তো ডক্টর প্রফেসর সাহেব বললেন, আচ্ছা বুড়ো বাবা, তুমি এই জিওলজি জানো না? হ্যাঁ, এটা হচ্ছে দ্য সায়েন্স অফ দ্য আর্থ, ঠিক না? মানতে দ্য সায়েন্স অফ দ্য আর্থ। আচ্ছা বাবা, তুমি এই যে যেই পৃথিবীতে তুমি বসবাস করো সেই পৃথিবী বিজ্ঞান সম্পর্কে, পৃথিবীর তত্ত্ব সম্পর্কে তুমি জানো না, ঠিক না? ভূতত্ত্ব, ঠিক না? মানতে তুমি এই ভূতত্ত্ব সম্পর্কে, ভূতত্ত্ব বিজ্ঞান সম্পর্কে তুমি জানো না বাবা, তুমি কীরকম চলাফেরা করছো তুমি? তো বুড়ো মানুষটা অবাক হয়ে গেল, আরে সত্যি তো, আমি তো পৃথিবীতে বাস করছি কিন্তু কিছু জানি না। তো উনি অনেকটা হতবাক হয়ে গেলেন প্রফেসরের, বলছে, তুমি বাবা কেমন বুড়ো বাবা, তুমি তুমি যেই পৃথিবীতে বসবাস করছো, ঘোরাফেরা করছো, তুমি সেই ভূতত্ত্ব সম্পর্কে, ভূবিদ্যা সম্পর্কে, ভূবিজ্ঞান সম্পর্কে, সেই বিজ্ঞান সম্পর্কে তুমি কিছুই জানো না বাবা। হ্যাঁ, আপনি কীরকম মানুষ? আমি আপনাকে যা দেখছি, আপনার জীবন তো 25% বরবাদ আপনার জীবন। কি করেছেন আপনি? বুড়া মানুষটা ভারী দুঃখ পেল, পাবে না এরকম কথা বললে, হবে। ভারী দুঃখ পেল। আপনার জীবন বরবাদ, 25% নষ্ট আপনার জীবন, বরবাদ আপনার জীবন। কি করেছেন বুড়ো বাবা? তো বুড়ো মানুষটা ভারী মনের দুঃখ, তাই উনি চিন্তা করলেন, আরে আমি তো এই পৃথিবীতে আছি বটে, আমি কিছু জানি না। হ্যাঁ, উনি বললেন জিওলজি, আমি কিছু বুঝতে পারিনি। উনি ভারী মনের দুঃখ নিয়ে জাহাজের মধ্যে ঘোরাফেরা করছে। হঠাৎ আবার পরের দিন আবার দেখা হয়ে গেল। তো আজকে একটু আতঙ্কিত, না জানি আবার আবার কি জিজ্ঞেস করে। তো আজকেও আলাপ সালাপ করতে করতে এমনি কালকে বলাতে ভারী মনের দুঃখ, তুমি কিছু জানো না। কি জানো? বুড়ো বাবা, তোমার জীবন 25% নষ্ট, বরবাদ তোমার জীবন। সেটা বলাতে উনি মনের দিক দিয়ে খুব ছোট, অসহায় বোধ করছেন। আরে এই শিক্ষিত মানুষটা কত কিছু জানে, আমি কিছু জানি না। আজকে আবার বললেন, আচ্ছা বাবা, বুড়ো বাবা, আচ্ছা তুমি আরেকটা জিনিস আমাকে বলুন তো। আবার কী বাবা, কী সাহেব? তো ডক্টর প্রভাতর সাহেব বললেন, আচ্ছা বাবা, ওকেনোগ্রাফি সম্পর্কে তুমি কিছু জানো? ওকেনোগ্রাফি তো ওকেন মানে সাগর, সাগর, ওকেনোগ্রাফি, ফটোগ্রাফি, ওশানোগ্রাফি, হ্যাঁ,
হ্যাঁ, তো বলছে বাবা তুমি কীরকম মানুষ, তুমি এটা জানার, বলছে আমি তো সব, আমি আপনাকে আগেই বলেছি আমি লেখাপড়া জানি না, আপনি আমাকে বলছেন যে আবার এটা কোন গ্রাফি, আমি তো আপনাকে বলেছি আমি লেখাপড়া জানি না। তো বললো বাবা এটা হচ্ছে দ্য সায়েন্স অফ দ্য সি, সামুদ্রিক বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান। বাবা তুমি এটা জানো না, তুমি যে সাগরে ঘোরাফেরা করছো, এই কি বাবা তুমি কীরকম মানুষ, তুমি যেই সাগরে ঘোরাফেরা করো, যে সাগর দিয়ে তুমি চলো, সাগর বিজ্ঞান সম্পর্কে তুমি জানো না। এই তো বাবা তোমার জীবন তো 50% বরবাদ, তুমি কি করছো লাইফে, তোমার এই লাইফ তো বরবাদ, অর্ধেক তোমার বরবাদ, 50% বরবাদ, কী করছো বাবা তুমি। বুড়ো মানুষটা আরও বেশি দুঃখ পেল, মনের দুঃখ, মনের কষ্ট, চিন্তা করছে আর এই সাপ কত কিছু জানে, আমি তো কিছু জানি না, এখন কি করা যায়। না, এত আমি কালকেও এরকম শিকার হলাম, আজকেও আবার ঠিক আমাকে এই কালকে একটা বললো, আজকে আরেকটা বললো, আমি বুঝতেই পারছি না। তো বুড়া বাবা তোমার জীবন 50% বরবাদ, তোমার জীবন, ভারী অহংকার, বুড়ো মানুষটাকে বারবার আঘাত করছে বুড়ো মানুষটাকে বারবার আঘাত করছে, বরবাদ তোমার জীবন, কী করছো তুমি, যে সাগরে বিচরণ করো, ভ্রমণ করো, সেই সাগর বিদ্যা সম্পর্কে, সাগর বিজ্ঞান সম্পর্কে তুমি কিছুই জানো না। হ্যাঁ, মনের কষ্ট, মনের দুঃখ, বুড়ো মানুষটা ঘুরে বেড়াচ্ছে। দুর্ভাগ্যক্রমে তৃতীয় দিন আবার দেখা হলো আবার দেখা হলো। তো প্রফেসর সাহেব, ডক্টর সাহেবের সাথে আলাপ সালাপ করতে করতে আবার বললেন, আচ্ছা বুড়ো বাবা, যে আরেকটা জিনিস বলুন তো। বলছে কি সাহেব, বলছে তুমি বলো তো বাবা, মেটেরোলজি এটা কি, মেটেরোলজি। তো বলছে বাবা সাহেব আমি তো বলেছি আমি লেখাপড়া জানি না, আপনি আমাকে কি বলছেন, ও এই লজি সেই লজি, তা আমি জানি না এগুলো। মেটেরোলজি, মেটেরোলজি হচ্ছে যে আপনার তো বুড়ো বাবাকে ওই নিরক্ষর জাহাজের কর্মচারীকে বললেন, ওই অহংকারী শিক্ষিত প্রফেসর যা কথায় কথায় অপরকে অবজ্ঞা করে, কেবল শিক্ষার অহংকার, তার ডিগ্রির অহংকার, ঠিক না, উনি নিজেকে মহাজ্ঞানী মনে করেন, সবাইকে মূর্খ মনে করছেন। তো তো বললেন আচ্ছা বুড়ো বাবা, তো বলছে সাহেব আমি তো আপনাকে বলেছি আমি পড়াশোনা জানি না, নিরক্ষর মানুষ, আপনি আমাকে আবার কি বলছে মেটেরোলজি, এই লজি সেই লজি। বলছে এটা হচ্ছে বাবা দ্য সায়েন্স অফ দ্য ওয়েদার, হ্যাঁ আবহাওয়া। বলছে বাবা তুমি এখানে আছো, তুমি কোন সময় কী আবহাওয়ার কী পরিবর্তন হয়, কী রূপ হয় তুমি সেটা জানো না, তুমি সাগরে বিচরণ করছো, ঠিক না, তুমি সাগরে বিচরণ করছো, তুমি কীরকম মানুষ, হ্যাঁ তুমি কীরকম মানুষ, তুমি আবহাওয়া বিজ্ঞানটা জানো না, তুমি যে বায়ুবিজ্ঞানটা জানো না, তুমি বায়ুবিজ্ঞান, তুমি এটা বলতে পারছো না, জলবায়ু আর জলবায়ু আবহাওয়া বিজ্ঞান, এই তুমি এটা জানতে বলতে পারছো না, তোমার জীবন বলছে 75% বরবাদ। কত পার্সেন্ট বরবাদ বললো? 75%। বুড়ো মানুষটা বাড়ি দুঃখ পেল, আজকে একদম হতাশায় ভেঙে পড়েছে, বুড়ো মানুষটা হতাশায় বাড়ি ভেঙে পড়েছে। এই লোকটা তো কেবল আঘাত করছে, ঠিক না, এটা যদিও তার পক্ষে অনুচিত ছিল, কিন্তু উনি বারবার আঘাত করছেন। তো বুড়ো মানুষটা, নিরক্ষর মানুষটা খুব মনের দুঃখ, মনের হতাশা, আমার পুরো জীবনটা কী করলাম, আজকেও তো উনি তো কত কিছু বলছেন আমাকে, আর উনি খুশি কেন, জাহির করতে পারছে। এখন এই লোকটা মনের দুঃখে দুঃখে আর যেতে চাইছে না, ওদিকে ওদিকে আর যেতে চাইছে না। উনি একজন শিক্ষিত মানুষ খুঁজে বেড়াচ্ছেন, হঠাৎ একজন শিক্ষিত মানুষ পেয়ে গেলেন, কোথায়, ওখানে, মানে যাত্রী, শিক্ষিত মানুষ একজন পেয়ে গেলেন। তো ওনাকে হাত জোর করে বলছেন, শিক্ষিত মানুষটাকে হাত জোর করে বলছেন, বাবা আপনি ইংরেজি জানেন? বলছে হ্যাঁ আমি জানি। কেন? বলছে আমার একটু সাহায্য করবেন। আমার কি, আমি তো বড় দুঃখে আছি। কী দুঃখে আছেন? আমাকে একটু করে ইংরেজি শেখাতে পারবেন? বলছে এই যে জাহাজের মধ্যে কী ইংরেজি শেখাবো, দেখুন এই জাহাজের মধ্যে কী ইংরেজি শেখাবো। বলছে না বাবা ওই রকম কিছু না, আমাকে একটা ওয়ার্ড শেখাতে পারবেন? বলে একটা ওয়ার্ড করে তো এখন বলতে পারি, ঠিক না, আমাকে একটা ওয়ার্ড শেখাতে পারবেন? তো বললেন এ কীরকম একটা ওয়ার্ড? আচ্ছা উনি বললেন, আচ্ছা এই যে সাঁতার,
সাঁতার এটা বিজ্ঞান। আচ্ছা বাবা, সাঁতার বিজ্ঞান, এটা ইংরেজি কি হতে পারে? এই সাঁতার বিজ্ঞানটা ইংরেজি কি হতে পারে? কিন্তু আমাকে তো উনি হতোলজি বলছে, কিন্তু এটা এটা কোন লজি পড়ে? সাঁতার মানতে এটা কোন লজি পড়ে? তো ওই মানুষটা শিখিয়ে দিলেন আপনি এটা হবে সুইমোলজি। সুইমোলজি। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার উনি আজকে মনের খুব সাহস পেলেন, বুড়া মানুষটা ভারী সাহস আজকে আজকে একদম খুশি মনে যাচ্ছে। তো প্রফেসর চিন্তা করলেন, আরে অন্যদিন অন্যদিন একদম খুব জড়সড়ু ভয়ে জড়সড়ু হয়ে আছে, আজকে একদম খুব প্রফুল্ল মনে সাহস করে আছে দেখি। কিন্তু আজকে বিপরীত হয়ে গেল। মানতে আজকে প্রফেসর সাহেব কিছু বলার আগে ওই বৃদ্ধ নিরক্ষর জাহাজের কর্মচারী এসে বলছে, সাপ সাপ সাপ। আরে কি হলো? দূর থেকেই ডাক দিল, যাতে প্রফেসর, জাহাজ ডুবতে চলেছে, ফুটো হয়ে গেছে, ঠিক না? ঠিক আছে। তো এবার তো বলছে, আপনি এত বড় শিক্ষিত মানুষ, কিন্তু এখনই তো মূল জায়গা, এখনই তো এমন একটা পরিস্থিতি উদ্ভব হলো, তো বলছে যে বুড়া বাবা, এটা কি বলছো তুমি, কি সুইমোলজি? বলছে সাপ। ওই লোকটা তাকে এটা শিখিয়ে দিল যে সুইমোলজিটা কি করে একটা বাক্য গঠন করতে হবে, একটা সেন্টেন্সে কি করে আনা যায়। তো ওই বুড়ো লোকটাকে, বুড়ো কর্মচারীকে ওই ইংরেজি জানা লোকটা শিখিয়ে দিল যে বুড়ো বাবা, এই সুইমোলজিটা যদি একটা বাক্য গঠন করে, এটা কী হবে? দ্য সায়েন্স অফ দ্য সুইম, এই সাঁতারি বিজ্ঞান। তো বলছে, বুড়ো বাবা বলল, প্রফেসর সাহেব, সাঁতার বিজ্ঞান আপনি জানেন? আপনি তো দুনিয়ার সব বিজ্ঞান জানেন, এখন সাঁতার বিজ্ঞান যেটা আমি জানি, মানতে আমি কিছু জানি না, কিন্তু আমি সাঁতার বিজ্ঞান জানি। মানতে এখন জাহাজ ডুবতে চলেছে, জাহাজ এখন ডুবতে শুরু করেছে। বাবা, এখন প্রফেসর আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। কেন? প্রফেসর সাঁতার জানে না। প্রফেসর সব লজি জানে, কিন্তু সুইমোলজি সম্পর্কে জানা ছিল না, নিজেকে বাঁচতে জানেন। ঠিক না? ঠিক মানতে পৃথিবীর সব জানে বলে অহংকার করছিল, বুড়ো লোকটাকে অপমান করছিল, অবজ্ঞা করছিল, ঠাট্টা বিদ্রোহ করছিল, উপহাস করছিল। তোমার জীবন 75% নষ্ট হয়েছে বলে ঘোষণা দিয়েছিল, বুড়ো মানুষটাকে মানসিকভাবে ছিন্ন ভিন্ন কত বিক্ষত করে দিয়েছিল, ঠিক না? বাস্তব ক্ষেত্রেও কি এমন হচ্ছে না, হচ্ছে এখন। ঠিক না? ঘরে বাইরে আপন পর সবাই এরকম করছে না? মানতে সবাই না করুক, অনেকে করছে না এরকম, মানতে ঠিক না? দেখুন, এই যে আপন পর, ভাই বোন, একজন আরেকজনকে কত অবজ্ঞা করছে, কতটা অহংকারের বশবর্তী হয়ে কতটা হেয় অবজ্ঞা করা, হেয় দৃষ্টিতে দেখা, তুচ্ছতাচ্ছিল্য করা, প্রতিনিয়ত প্রত্যেক জায়গায়, অনেক জায়গায় এইসবের শিকার হচ্ছে পরস্পরের মধ্যে, আত্মীয়ের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, বন্ধুর মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে। কিন্তু এখানে যেটা দেখা গেল, এই অহংকারী প্রফেসর আজকে একজন নিরক্ষর বৃদ্ধ, তাকে যে গত 3 দিন ধরে অবজ্ঞা, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য করে যে বাক্য ব্যবহার করেছিল, তোমার জীবন 75% বরবাদ তোমার জীবন। কিন্তু আজকে প্রফেসরকে ওই বৃদ্ধ নিরক্ষর জাহাজের কর্মচারী বললেন সাপ। তো এই বৃদ্ধ লোকটাকে আজকে দুজনের মধ্যে যা কথোপকথন, বলছে সাপ। আমার তো যে বিজ্ঞান জানা আছে, সেই বিজ্ঞানে আমি যে কোনো উপায়ে আমি পারের সন্ধান করবই, কিন্তু আপনার ডক্টরেট ডিগ্রি, আপনার প্রফেসর ডিগ্রি, প্রফেসর পদ, আপনার এত শাস্ত্র, এই জিওলজি, মেটেরোলজি, ঠিক না? তা
আপনার আরও যত লজি আছে, ওকেনোগ্রাফি, আপনাকে এখন কে বাঁচাবে? আর তো বাঁচার উপায় নেই। লাস্টে জাহাজ ডুবে গেল। নিরক্ষর বৃদ্ধ জাহাজের কর্মচারী সেই সাঁতার বিজ্ঞান অবলম্বন করে, সাঁতার বিজ্ঞান অ্যাপ্লাই করে সেই খুলে উঠে গেল, কুলে উঠে গেল। আর অহংকারে শিক্ষিত ডক্টর প্রফেসর ডুবে মৃত্যুবরণ করল। তো সব জেনে নিজেকে কি আর রক্ষা করা হলো? এখন হয়েছে? হয়নি। দেখুন, এই সব জানতা মানুষের কি হয়েছে দেখুন। এখন সব জানতা প্রফেসরের, অহংকারী প্রফেসরের লাস্ট পরিণতি দেখুন। কিন্তু নিরহংকারী, নিরভিমানী, সাদাসিধে নিরক্ষর বৃদ্ধ জাহাজের কর্মচারী সাঁতার বিজ্ঞান অ্যাপ্লাই করে সেই তীরে চলে গেল, ফারে চলে গেল। তো বলতে পারেন যে এটা কেন বলা হচ্ছে? এটা বলছি আপনাদের এই কারণে, বুদ্ধের শিক্ষা সেখানে ডিগ্রিদারি না হোক। যেমন ধরুন, এক উপমা দিতে পারি, পরম পূজ্য মহান সাধক বনবান্তে কোনো উচ্চ ডিগ্রি ছিল না, ঠিক না? উনি পার হয়ে গেছেন। আর ডিগ্রিদারি অহংকারীরা পার হতে পারবে না। যদি যেই মার্গে বনবান্তে হেঁটেছিল, যেই মার্গে অরহৎগণ হেঁটেছিলেন, আর্যষ্টাঙ্গিক মার্গে সাত্তারু সাথিপাট্টানা, এখানে যদি অশিক্ষিত মানুষও হয়, কেবল যদি এগুলো বুঝতে পারে, এই সাত্তারু সাথিপাট্টানা আর্যষ্টাঙ্গিক মার্গপথে জীবনযাপন করে, তারাও ওই নিরক্ষর জাহাজের কর্মচারী নিয়েই তারাও তীরে উঠে যাবে। মানে তারাও ডুবে মরবে না। আর শিক্ষিত, ধনী, অহংকারী মানুষ তারাও ডুবে মৃত্যুবরণ করবে। তারা কোথায় ডুববে? তারা নরক, তারা প্রেতকুলে, তারা তির্যকুলে, এই কুলগুলোতে ডুবে যাবে। আর নিরক্ষর মানুষও সাধনা ভাবনা করে, আর্যষ্টাঙ্গিক মার্গপথে জীবনযাপন করে, যদি চিত্তকে গঠন করে, তাহলে তারা কুল কিনারাবিহীন অধোগতিতে পতিত না হয়ে, অধোগতি প্রাপ্ত না হয়ে তারাও নির্বাণ রাজ্যে গমন করতে পারবে। তারাও দুঃখ থেকে মুক্ত হতে পারবে। যদি কোনো কারণে সেখানে উত্তীর্ণ নাও হতে পারে, কিন্তু তারা পুনরায় মানব জন্ম এবং দেবজন্ম প্রাপ্ত হতে পারবে। তথাপি তারা নরকগামী হবে না, প্রেতলোকে যেতে হবে না, তির্যকুলে তাদেরকে গমন করতে হবে না। তো এ কারণে অহংকার মানুষকে কতটা নিচে নামিয়ে নেয়। অহংকার মানুষকে উপরের দিকে উঠতে দেয় না। তার অহংকারের মধ্যে তার পতনের কারণ নিহিত রয়েছে, ঠিক না? অহংকারী মানুষ, তার অহংকারের মধ্যে তার পতনের কারণ বিদ্যমান রয়েছে। অপর কারো দরকার নেই তার পতনের জন্য। এ কারণে বুদ্ধের এই শিক্ষা, তো অনেকে বলে বান্তে আমাদের তো ডিগ্রি নেই। তো ডিগ্রিদারে কী অবস্থা হয়েছে? বনমান্তে তো ডিগ্রি ছিল না, বনমান্তের ডিগ্রি ছিল না। তাই এখানে দুঃখ থেকে মুক্তির জন্য ডিগ্রির আবশ্যকতা নেই, ডিগ্রির প্রয়োজনীয়তা নেই। ডিগ্রি ব্যতীত দুঃখ থেকে মুক্ত হতে পারে। বুদ্ধের সময়কালীন অসংখ্য অরহৎ ভিক্ষু ভিক্ষুণী, তাদের ডিগ্রি ছিল না, কিন্তু তারা অরহৎ হয়েছিল। তাই এ কারণে এই কুল কিনারাবিহীন সংসার সমুদ্র, এই সংসার সমুদ্র থেকে ওই বৃদ্ধ জাহাজের কর্মচারীর ন্যায় তীরে ওঠার জন্যে দুঃখ থেকে মুক্তিকামী ভিক্ষুশ্রমণ দায়ক দায়িকা
সেবক সেবিকা তাদেরকেও বুদ্ধের এই বিজ্ঞান, আর্যাষ্টাঙ্গিক মার্গ বিজ্ঞান, সাত্তারু সাতিপাট্টানা বিজ্ঞান, এইগুলো জীবনে অ্যাপ্লাই করে এই কুল কিনারাবিহীন সংসার সাগর থেকে নিজেকে নির্বাণ রাজ্যে গমন করার জন্য প্রচেষ্টা করতে হবে এবং সেভাবে জীবন এবং চিত্তও যদি গঠন করা যায়, জীবন যদি গঠন করা যায়, এই দুঃখের হাত থেকে আজ না হয় কাল সেই মুক্ত অবস্থায় অবশ্যই উপনীত হওয়া যাবে। তো এই মানব মনের গভীরে বুদ্ধ যেভাবে সাধনার মাধ্যমে প্রবেশ করেছিলেন, মানব স্বভাবের গভীরে বুদ্ধ যেভাবে ডুব দিয়েছিলেন, সেভাবে কোনো পুদ্গল, কোনো পুরুষ অত গভীরে ডুব দেয়নি, অত গভীরে প্রবেশ করেনি মানব স্বভাবের। তাই বুদ্ধ আপনার এই যে মনের যে স্বভাব, মনের গভীরে লুকিয়ে থাকা যে সংস্কার, এই সংস্কার থেকে অব্যাহতি লাভের জন্যে বুদ্ধ সাত্তারু সাতিপাট্টানা মেডিসিন সবার জন্যই, আর্যাষ্টাঙ্গিক মার্গ মেডিসিন সবার জন্যই বুদ্ধ উপহার দিয়েছেন। বুদ্ধ এগুলোকে বললেন মেডিসিন অফ ধাম্মা। এগুলো বুদ্ধ ধাম্মা ঔষধ বলেছেন, ধর্মের ঔষধ বলেছে। ডাক্তারি ওষুধের মধ্যে সাইড এফেক্ট আছে, ধর্মের ওষুধে সাইড এফেক্ট নেই, বরং মনের গভীরে লুকিয়ে থাকা অন্ধকার ক্রমশ দূর হয়। মনের গভীরে লুকিয়ে থাকা জন্ম জন্মান্তরে সংস্কার আস্তে 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 দুর্বল হয়, সংস্কার আস্তে 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 ছিন্ন হয়ে যায়। এ কারণে আপনারা হয়তো বলতে পারেন, এখন অনেকেই সাধনা ভাবনার বই লিখছে না? এরকম লিখছে না? সাধনা ভাবনার বই অনেকেই লিখেছে, অনেকেই লেখক হয়েছে, কিন্তু সাধনা ভাবনার বই লিখেছে বলে মনে করবেন না তারা সাধক হয়ে গেছে বা সাধনা সম্পর্কে পারদর্শী লাভ করেছে। তো বলতে পারেন, যেমন ধরুন সাঁতার, একজন সাঁতারের বই লিখে ফেলেছে, কেন? অমুকের কাছ থেকে দাঁড় করে, অমুকের কাছ থেকে দাঁড় করে, এরকম সাঁতারের বই লেখা যায় না? কিন্তু সে তো কোনোদিন সাঁতার করতেই নামেনি, এমনি সাঁতারের বই অনেকে লিখে লেখক হয়েছে, এরকম আছে অনেক। ঠিক মানুষের এখন যেটা স্বভাব হয়ে গেছে, সাঁতারের বই লিখব, লেখক হয়ে যাব, চতুর্দিকে নাম রাখ হবে, কিন্তু আমি সাঁতার করতে নামবো না, সাঁতারে যাব না, ঠিক না? এখন বই লিখে লেখক হয়ে যাবে, কিন্তু আমি ভাবনা করতে যাব না। মানুষের এখন এরকম মানসিকতা হয়ে গেছে এখন। তো ফলত যতই বই পড়া হোক আর যতই বই লেখা হোক, সাধনা ভাবনার মাধ্যমে মনের গভীরে লুকিয়ে থাকা সংস্কার যদি বন্ধ না করা যায়, মনের নিয়ন্ত্রণ সম্পর্কে যদি ধারণা লাভ করা না যায়, মনকে যদি দমন না করা যায় সাধনা ভাবনার মাধ্যমে, সারা পৃথিবীর সব শাস্ত্র জেনেও লাস্টে নিজেকে রক্ষা করা সম্ভব হবে না। সব শাস্ত্র জেনেও যদি নিজের চিত্তকে রক্ষা না করা যায়, তাহলে শেষ রক্ষা করা যাবে না। প্রেতকুলে, নরককুলে, তির্যককুলে এই অধোগতি প্রাপ্ত হতেই হবে, শেষ রক্ষা করা যাবে না। তাই সবাইকে মরণ জংশন ঠিক করা দরকার। রেল স্টেশনে রেল ঢুকার আগে, ট্রেন ঢুকার আগে, ট্রেন স্টেশনে ট্রেন ঢুকার আগে ট্রেনের লাইন ঠিক করে দেওয়া হয়। যদি ট্রেনের লাইন ঠিক না থাকে, স্টেশনে ঢুকে ট্রেন দুর্ঘটনা ঘটবে, ট্রেন
উল্টে যাবে, এতে ট্রেনের মানুষ বিপদগ্রস্ত হবে, ট্রেন লাইনচ্যুত হবে। ঠিক অনুরূপভাবে মরণ জংশনে যাওয়ার পূর্বে পাথেয় যদি জোগাড় না থাকে, মরণ জংশনে দুর্ঘটনার কবলে পড়তে হবে। এই দুর্ঘটনা অসুরকুল, প্রেতকুল এবং নরকে গমন করতে হয়। তাই এখান থেকে নিজেকে রক্ষা করার জন্য মরণ জংশনে গিয়ে হাই বলে যেন রোদন না করতে হয়, রোদন করে যেন অধোগতি প্রাপ্ত না হতে হয়। তাই মরণ জংশনে যাওয়ার পূর্বে মরণ জংশনের লাইন ঠিক করা মানে সাত্তারু সাথে পাঠানো দ্বারা আধ্যাত্মিক মার্গ দ্বারা চিত্তকে ঠিক করা, লাইন ঠিক করা, যাতে চিত্ত মরণাসন্ন অবস্থায় নানা প্রকার বিকারগ্রস্ত হয়ে যেন তাকে টেনে টেনে অধোগতিতে না নিয়ে যায়। এ কারণে চিত্তকে দমন করা, চিত্তের উপর যারা নিয়ন্ত্রণ রাখতে পারে না, চিত্ত উল্টো তাদেরকে নিয়ন্ত্রণ করে, বিপদগ্রস্ত করে, সুখ থেকে বঞ্চিত করে, শান্তি হারা হয়ে যায়, সে চঞ্চল হয়ে যায়, ভারী ব্যাকুল হয়ে যায়। এই ব্যাকুলতা থেকে বাঁচার জন্যে ন্যায় পথে চলা, আধ্যাত্মিক মার্গ সাত্তারু সাথে পাঠানো দ্বারা যে কোনো একটা লাইন অবলম্বন করে চিত্তকে নিয়ন্ত্রণে রাখা। চিত্তকে নিয়ন্ত্রণে রাখতে পারলে আত্মহিত এবং পরহিত দুই হিত সম্পাদিত হয়। আর চিত্তকে নিয়ন্ত্রণ না করতে পারলে দুই কুলের অহিত হয়, নিজের অপরের, ইহকাল পরকাল। এ কারণে চিত্তকে নিয়ন্ত্রণ করা ভাবনা ব্যতীত এই সম্ভব নয়। তাই বুদ্ধ পড়াশোনা করে এই সাইকোলজিস্ট হয়নি। বুদ্ধ সাধনার গভীরে ডুব দিয়ে বুদ্ধ মনের স্বভাবগুলো জেনেছিল। তাই সেদিক দিয়ে চিন্তা করলে বুদ্ধ যে মানব স্বভাবের, মানব মনের গভীরে 6 বছর সাধনার মাধ্যমে যা উপলব্ধি করলেন এবং অ্যাট লাস্ট বুদ্ধ যে রেজাল্ট দিলেন, যে ফলাফল ঘোষণা করলেন, যে ভিক্ষুগণ আমি এই সাধনার মাধ্যমে আমি এটা উপলব্ধি করতে পেরেছি, অনন্ত দুঃখের হাত থেকে, অনন্ত জন্মের জন্ম দুঃখের হাত থেকে নিজেকে রক্ষা করা যায়। মনের যে সংস্কার সেগুলোকে ভেঙে চুরমার করা যায়, পুনর্জন্ম বন্ধ করে মৃত্যুঞ্জয়ী হওয়া যায়, জন্ম মৃত্যুর ওপারে উত্তীর্ণ হওয়া যায়। এই যে বুদ্ধ মনের যে নানা স্বভাবের কথা বললেন, এটা যদি চিন্তা করা যায়, বুদ্ধ এক মহান মনস্তত্ত্ববিদ, বুদ্ধ গ্রেট সাইকোলজিস্ট। তো দৈনিক সকাল এবং বিকেল 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট করে যদি চিত্তকে নিয়ন্ত্রণ করা, চিত্তকে যারা যারা নিয়ন্ত্রণ করতে পেরেছে তারা সকল ক্ষেত্রে সফলতা লাভ করতে পেরেছে। তাই চিত্তকে নিয়ন্ত্রণ করার অন্য কোনো রাস্তা খোলা নেই, একমাত্র মেডিটেশন ব্যতীত। তাই বুদ্ধ শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে এই সাত্তারু সাথী পাঠানোর সূত্রে ভাবনার অনেক লাইন বুদ্ধ ব্যক্ত করেছেন, বর্ণনা করেছেন। সেটা আমি
মহাসাতিপাট্টায়ন সূত্রে 44 পর্বে নানা দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন যুক্তি ও উপমার সাহায্যে তা ব্যাখ্যা করেছে। আপনারা পেজ থেকে সেটা সংগ্রহ করতে পারেন এবং সেভাবে ভাবনা করে নিজের চিত্তকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করলে নিজের জীবন ক্রমশ ধাপে ধাপে দুঃখ থেকে মুক্তির দিকে এগিয়ে যাবে এবং আস্তে আস্তে চিত্ত রজমুক্ত হবে, ক্লেশ মুক্ত হবে। এতে নিজের হিত এবং অপরের হিত, দুই হিত, ইহকাল পরকাল দুই কালের মধ্যে মানুষ সুখময় জীবনযাপন করতে পারবে। দুর্গতিতে ইহলোক ত্যাগ করে পরকালে গেলে চিত্ত নিয়ন্ত্রণে থাকলে মার্গামার্গে প্রতিষ্ঠিত না হতে পারলেও তাকে অধোগতি প্রাপ্ত হতে হবে না, নিরয়গতি প্রাপ্ত হতে হবে না। সেই দিব্যদেহ ধারণ করে দেবগণের সান্নিধ্যে গমন করতে পারে। তো এইভাবে সাধনা ভাবনার মাধ্যমে চিত্ত গঠন করলে সেই চিত্তে অহংকার দাঁড়াতে পারে না, সেই চিত্তে অভিমান থাকতে পারে না। মানুষ যখন নিরভিমান চিত্ত গঠন করে, নিরহংকার চিত্ত গঠন করে, তখন যে কোনো সময় যে কোনো অবস্থায় সেই সব পরিস্থিতির সাথে মোকাবেলা করতে পারে, তারা ধৈর্য ধারণ করতে পারে। এভাবে সাধনা ভাবনা করে যারা চিত্তকে গঠন করতে পারেনি, নিয়ন্ত্রণ রাখতে পারে না, সেটা শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, শিক্ষক কর্মচারী, সাধারণ হোক আর অন্য ধরনের হোক, তারা যে কোনো সাধারণ সমস্যার মধ্যেও তারা ব্যাকুল হয়ে যায়, তারা চঞ্চল হয়ে যায়, তারা অশান্ত হয়ে যায়, তারা অনর্থ ঘটিয়ে ফেলে। তাই যারা চিত্তকে এভাবে সাধনার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পেরেছে, তারা যে কোনো পরিস্থিতিতে তারা শান্ত থাকতে পারে, তারা স্বাভাবিক থাকতে পারে এবং মনকে এভাবে নিয়ন্ত্রণ করতে করতে মনের স্বভাবগুলো জানতে জানতে এমন হয়ে যায় যেখানে সাধারণ মানুষ অল্প দুঃখের মধ্যে খুব ব্যথিত, পীড়িত, আন্দোলিত, অস্থির, ব্যাকুল, দুঃখী, দুর্মনা হয়ে আত্মহত্যা করে এবং মারপিট, দাঙ্গা হাঙ্গামা, খুনাখুনি, অনেক রকম বিরূপ পরিস্থিতির জন্ম দেয় চিত্ত নিয়ন্ত্রণে না রাখতে পেরে। কিন্তু যারা সাধনা ভাবনা করে চিত্তকে দমন করার কৌশল শিখে গেছে, তারা শত বিপদের মধ্যেও, হাজার বিপদের মধ্যেও, হাজার দুঃখের মধ্যেও তারা স্বাভাবিক থাকতে পারে। কেন? তারা শিখে গেছে দুঃখের দিনে কী করে হাসতে হয়, কী করে স্বাভাবিক থাকতে হয়। তাই এটার জন্য মেডিটেশনের কোনো রকম আর বিকল্প নেই। সেটা যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক না কেন, মেডিটেশন ব্যতীত মনকে আপন বশে আনা, মনকে নিয়ন্ত্রণে রাখা, মনকে দমন করা কোনো পরিস্থিতিতেই সম্ভব নয়। এ কারণে 2500 বছর পূর্বে বুদ্ধ বললেন যে, ভিক্ষুগণ, তোমরা যদি এই সাটিপাট্টায়ন সূত্র অনুসারে 7 ঘন্টা, 7 সপ্তাহ, 7 দিন, 7 মাস এবং কন্টিনিউ 7 বছর পর্যন্ত যদি ভাবনা করো, তোমাদের মন তোমাদের নিয়ন্ত্রণে চলে আসবে এবং ইহজন্মেই সেই অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়, চিত্ত দমন করতে পারে, আত্ম দমন করতে পারে, মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারে। এবং যদি অরহত না হতে পারে, মরণোত্তর উনি অনাগামী ফলে প্রতিষ্ঠিত হয়। বুদ্ধ সাটিপাট্টায়ন সূত্রে এরূপ বলেছেন। তো এই কারণে প্রত্যেক বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে মাতা পিতা, বাড়ির মুরব্বী, বাড়ির যারা অভিভাবক, সবাই যদি
মৈত্রী ভাবনা এবং আনাপানসৃতি ভাবনা, যে কোনো একটা ভাবনার বিষয় নিয়ে 5, 10, 15, 20, 30 মিনিট প্রতিদিন যদি এভাবে ভাবনা করা হয়, এতে বাল্যকাল থেকে এই সংস্কার চিত্তের মধ্যে যদি ক্রমশ বাড়তে থাকে, ভবিষ্যতে যে কোনো বিরূপ পরিস্থিতির মধ্যে তারা স্বাভাবিকভাবে থাকার যে কলাকৌশল রপ্ত করবে, সেটার উপর ভিত্তি করে অনর্থ থেকে নিজেদের বাঁচানো যাবে, সমাজকে বাঁচানো যাবে, দেশকে বাঁচানো যাবে। তাই এটা চিত্তের ব্যায়াম, ফিজিক্যাল ট্রেনিং, শরীর ভালো থাকবে। তাই মনের ট্রেনিং এমটি মেন্টাল ট্রেনিং, এটা না করলে মন ভালো থাকে না। তাই সবার উচিত যে কোনো দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচানোর জন্য, যেহেতু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যাতে দেখতে না হয়, এই কারণে সবাইকে এই সাধনা ভাবনা মেডিটেশনের সাথে পরিচয় করিয়ে দেওয়া, অভিভাবক থেকে শুরু করে সবার উচিত যে অন্তত সকাল এবং বিকেল এই ভাবনা যারা করে, বা অন্তত 5 মিনিট করে যদি 10 মিনিট করে যদি ভাবনার চর্চা করা হয়, তাহলে তার কর্মক্ষমতা বেড়ে যাবে এবং তার মুখস্থ বিদ্যার সেই অভ্যাসটাও বেড়ে যাবে। কেন? চিত্ত আস্তে আস্তে শান্ত হতে থাকে। যাদের চিত্ত যত শান্ত, তারা তত বেশি দ্রুত রিসিভ করতে পারে। যার চিত্ত যত অশান্ত চঞ্চল, তিনি রিসিভ করতে খুব বিলম্ব হয়। এই চঞ্চলতার কারণে, অস্থিরতার কারণে, বিকৃততার কারণে সদ্ধর্ম সম্যক রূপে দেখতে পারে না, দর্শন করতে পারে না। যাদের চিত্ত অস্থির, চঞ্চল, বিক্ষিপ্ত, ব্যাকুল, তারা সদ্ধর্ম এবং ভালো যে কোনো কিছু তারা সম্যকরূপে উপলব্ধি করতে পারে না, রিসিভ করতে পারে না। তাই ভালো কোনো কিছু এবং সদ্ধর্ম সম্যকরূপে রিসিভ না করার কারণে, এই হেতুতে তারা দুঃখ থেকে মুক্ত হতে পারে না, তারা বিপদ থেকে সুরক্ষা করতে পারে না, তারা নতুন নতুন বিপদের জন্ম দিয়েই থাকে। দুঃখ তাদের চিরসঙ্গী হয়। তাই এভাবে সবাই দৈনন্দিন চিত্তকে ভাবনার অভ্যাসের মধ্যে নিয়োজিত করলে দেখবেন আস্তে আস্তে মানব মনের গভীরে লুকিয়ে থাকা অভ্যাসগুলো, খারাপ জিনিসগুলো আস্তে আস্তে সংশোধন করা সম্ভব হবে। এতে ব্যক্তি জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে। এতে ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ সব দিক থেকে সুরক্ষিত থাকবে। এ কারণে আমি এটা মনে করি, স্কুলে যেমন পিটি আছে, স্কুলে এমটি যদি চালু করা হতো, তাহলে দেশের অবস্থা পরিবর্তন হয়ে যেত। প্রত্যেক ছাত্রছাত্রী তাদের মনের পরিশোধন, তাদের মনের পবিত্রতা, তাদের মনের সংযমতা অনেক গুণ বেড়ে যেত যদি স্কুল কলেজে অন্যান্য সাবজেক্টের নিয়েই এটা একটা সাবজেক্ট দেওয়া হতো। এটা একটা রুটিনের মধ্যে যদি, বাইন্ডিংয়ের মধ্যে যদি নিয়ে আসা হতো, যে প্রত্যেক স্কুল কলেজে অন্যান্য সাবজেক্টের মতো এটাও যদি একটা ক্লাস 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, অন্যান্য ক্লাসের মতো 40 মিনিট, 45 মিনিট, 55 মিনিট, এটাও যদি ক্লাসের মধ্যে যদি নেওয়া হতো, তাহলে দেশের অবস্থা পরিবর্তন হবে। এতে আমি 100% নিশ্চিত। যুবকদের এত পতন হবে না। আজকে যারা নেশাগ্রস্ত হচ্ছে, যারা এখন নেশা গ্রহণ করছে, এখান থেকে যুব সমাজকেও রক্ষা করা যাবে। যুব সমাজ এখন অনেকটা বিপদগামী।
তাই এখন বেশি পরিমাণে দরকার। এবং জেলখানা, কারাগারের মধ্যে এই ভাবনা পদ্ধতি যদি চালু করা যায়, আস্তে আস্তে দেশকে নানান বিপদের হাত থেকে সুরক্ষা করা যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আপনাদের সবার মধ্যে এই বোধ উদয় হোক, এই চেতনা জন্মগ্রহণ করুক যে আমরা এই দেশের মানুষ, এই দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সেখানে মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার। সবাইকে দেশ রক্ষা করা দরকার, দেশ রক্ষা করা সবার দায়িত্ব, সবার কর্তব্যের মধ্যে পড়ে। তাই যুব সমাজকে রক্ষা করতে গেলে আমি এটার কোনো বিকল্প দেখতে পাচ্ছি না। যদিও শান্তির জন্য আজকে বড় বড় সম্মেলন, সেমিনার করা হয়, ইন্টারন্যাশনাল পিস কনফারেন্স, ন্যাশনাল পিস কনফারেন্স করা হয়, আমার মনে হচ্ছে না ততটা লাভবান হওয়া যাবে এই সম্মেলনগুলো করে। কেবল অর্থ ব্যয় হবে, সময় ব্যয় হবে, কেবল শোনা আর বলা এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। কারণ সেটা যথার্থ নয় শান্তির জন্য। মনের গভীরে লুকিয়ে থাকা মনের যে কুস্বভাব, কুপ্রবৃত্তিগুলো, সেগুলোকে থামাতে গেলে মেডিটেশনের বিকল্প নেই, ভাবনার কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক বাড়িতে, স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে 5 মিনিট করে করে যদি ভাবনার অভ্যাস করানো হয়, দেখবেন ভবিষ্যতে এই দেশের অবস্থা অন্যরকম হবে। তাই দেশ ভালো করার জন্যে, সবার চিত্তকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য এই ভাবনার বিকল্প, মেডিটেশনের বিকল্প আমি কিছু দেখতে পাচ্ছি না। তো আপনাদের সবার কল্যাণ হোক, আপনাদের সবার মঙ্গল হোক, আপনাদের সবার স্বস্তি মুক্তি হোক। সমস্ত মানব সম্প্রদায়, মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি এবং এই পৃথিবী ব্যতীত অন্যান্য লোকে, দেবলোকে, নরকে, অসুরকুলে, প্রেতকুলে, তির্যকুলে আরও যারা প্রাণী সকল রয়েছে, চক্রবালের সমস্ত প্রাণী সবাই শত্রু মুক্ত হোক, সবাই বিপদ মুক্ত হোক, সবাই রোগ মুক্ত হোক, সবাই সুখী হোক, সকলের স্বস্তি মুক্তি হোক, সকলের কল্যাণ হোক। সাধু সাধু সাধু